আশা কেন ভঙ্গ হলো এটা একটু আমি শুনি রেজাউল করিম রনি। আসলে গণঅভ্যুত্থানের পরে আমরা যে পরিবর্তনগুলো দেখতে চেয়েছিলাম, বিশেষ করে আপনার ব্যুরোক্রেসিতে যেরকম পরিবর্তন দেখতে চেয়েছিলাম, সেগুলো কিন্তু আমরা দেখিনি। তখন সরকার চাইলে অনেক কিছুই নতুন করে করতে পারতো, ঢেলে সাজাতে পারতো। যে সিস্টেমগুলো নিয়ে সমালোচনা করা হয়, যে সিস্টেমের মধ্য দিয়ে চাঁদাবাজি দীর্ঘদিন ধরে হয়ে আসছে, সেগুলো পরিবর্তন, এই কাজগুলো হয়নি, আশা ভঙ্গ হয়েছে। কেন হলো আসলে? মানে গণঅভ্যুত্থানের একটি সরকার, সেই সরকার এই কাজগুলো কেন করে নাই? আমার পেছনে ফিরে যেতে হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গণঅভ্যুত্থানের পরে যে 18 মাসে তেমন কোনো কিছুই হয় না এনার্কি ছাড়া। এখন আপনি সংস্কার বিএনপি করছে না, বিএনপি জুলাই বিরোধী হয়েছে, এই ধরনের কথাবার্তা আমাদের শুনতে হচ্ছে। আমি জাস্ট একটা রেসপন্স করি এই যে সচিবালয় করার বিষয়ে যে একটা রহিতকরণ করা হলো, কারণ আগেই তো এই আইনটা অধ্যাদেশটা রহিতকরণ করা হয়। যেহেতু অধ্যাদেশটা রহিতকরণ করা হয়েছে সংসদে, তারই ধারাবাহিকতায় তাহলে এই আপনার সচিবালয়ের বিধানটাও আপনার বিলুপ্ত করতে হবে, তাই করা হয়েছে। কিন্তু আইন বিচার বিভাগ স্বাধীন করার ব্যাপারে নির্বাচনী যে ইশতেহার অঙ্গীকার, সেখানে প্রথমেই যে লাইনটা দিয়ে শুরু করা হয়েছে সেটা হলো যে মাজদার হোসেন মামলার আলোকে আপনার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত। আমরা সবাই জানি যে মাজদার হোসেন মামলার এই রায় যদি বাস্তবায়ন হয় তাহলে বিচার বিভাগের আপনার স্বাধীনতার মোটামুটি 90% কাজ কাভার হয়ে যাবে। তো ফলে এইটা বাস্তবায়ন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সংবিধান সংস্কারের কতগুলো বিষয় আছে। ফলে সংবিধান সংস্কার না করে আপনি এই জিনিসটা করতে পারবেন না। যেহেতু সংবিধান সংস্কার পরিষদ সামনে গঠিত হবে, হ্যাঁ, আপনার এটা সংসদে এখনো উত্থাপন করা হয়নি, ফলে এখনই এই জিনিসটা করার সুযোগ আসে না। ফলে এখনই বিএনপি জুলাই বিরোধী হয়ে গেছে, অঙ্গীকার থেকে সরে গেছে, এই জিনিসটা বলার সময় আসে নাই, তাকে দেখতে হবে। কারণ বিএনপিকে অবশ্যই এই যে আওয়ামী ফ্যাসিবাদী সাংবিধানিক কাঠামো, আইনি কাঠামো, এর বাইরে থেকে বাইরে হতে হবে। আর একটা হলো যে বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো নিশ্চিত না হইলে বিএনপির যে অঙ্গীকার শোষণ, এটা তো নিশ্চিত করা যাবে না। এটা বিএনপির স্বার্থেই করতে হবে। এটা সে জুলাই বিরোধী বা জুলাইয়ের সাথে তার সম্পর্ক থাকুক বা না থাকুক, সে তর্কের বাইরেও সরকার হিসাবে তার সফল হইতে হইলে এবং তার নির্বাচনী ইশতেহার ধরে ধরে, যেহেতু আবার আগামীতে তাকে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে এবং একটা প্রবল ঐক্যবদ্ধ বিরোধী জোট তাকে মোকাবেলা করতে হবে, ফলে এটা সে করতে বাধ্য, সেটা সে করবে। কিন্তু সে কোনো অ্যানার্কিস্ট পদ্ধতিতে করবে না, সেটা নিয়মতান্ত্রিক পদ্ধতি করবে। এই জন্য সময়টা নেওয়া হচ্ছে, এটা হলো একটা। আর আপনি যেটা বললেন সে প্রশ্নটা হলো, দেখেন এখানে আওয়ামী লীগ যে রাজনীতিটা করতো, একটা ট্রাইবাল পলিটিক্স করতো, সেই ট্রাইবাল পলিটিক্সের ব্যাপারে আমাদের এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং, এখানে একটা অলিগার্ক শ্রেণী এবং একটা লুটপাটের সিন্ডিকেট, এবং কালচারালি এটার সাথে এমন একটা মিডিয়া টিডিয়া মিলে এটা এমন একটা অবস্থার দিকে ছিল যে এর বাইরে কোনো কিছু সম্ভব এটা মানুষ মানতে পারে না, কল্পনা করতে পারে না, চিন্তা করতে পারে না। এখনো পর্যন্ত কালচারাল অ্যাসেটগুলো যদি দেখেন, সেগুলো আওয়ামীময়। ক্ষমতায় বিএনপি, দেশ চালাচ্ছে হয় আওয়ামী লীগ অথবা গুপ্তভাবে যারা থাকতে পারে সমস্ত আমলে, তারা। বিএনপি কিন্তু ক্ষমতায়, আমি বলছি মোটা দাগে অনেকগুলো জায়গায় আপনি এই অবস্থা দেখতে পাবেন। তো এই অবস্থা কেন হচ্ছে? এই অবস্থা হচ্ছে, এবং আপনি সচিবালয়ের কথা একদম পারফেক্টলি উল্লেখ করেছেন। গণঅভ্যুত্থানের পরে সচিবরা আতঙ্কে ছিল, তারা নিজেরাই ছোটাছুটি করছিল, তারা নিজেরা আশঙ্কা করছিল যে তাদের, যেহেতু মসজিদের ইমাম যেখানে পালায়ে গেছে, সেখানে সচিবদের ব্যাপারে এরকম আমরা নিষ্ক্রিয় কেন থাকলাম, সেই প্রশ্নটা রয়ে গেল। কেন থাকলাম? কারণ হইল এখানে গুপ্তভাবে যারা শেল্টার নিছিল তাদেরকে তারা জাতির পিতা মনে করে বলছে, এবার আব্বা আমাদের শেল্টার দাও তোমরা, যেহেতু আমরা যাই নাও তোমাদের শেল্টার দিছি। বলে একটা আতাত ওভারনাইট হয়ে গেছে তাদের মধ্যে। সেই কারণে বিপ্লবী কথা মুখে মুখে বললেও, জুলাই 17 কথা মুখে মুখে বললেও, আসল যে জায়গায় সংস্কার করা দরকার সেটা তারা 18 মাসে না করে নিজেদের লোক দিয়ে কিভাবে নিরপেক্ষভাবে দখল করা যায় সেদিকে তারা ব্যস্ত ছিল, এবং সেই তর্কে পার্টিও ভাগ হয়ে গেল, আমরা জানি। সেই আলোচনায় আমরা যাচ্ছি না। কিন্তু এবার বিএনপি এসে কি করবে? বিএনপি তো কোনো বিপ্লবী দল না, বিএনপি তো কোনো বিপ্লবের এজেন্ডা নিয়ে আসেনি। বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক দল, বিএনপি একটা নিয়মতান্ত্রিকভাবে সুশৃঙ্খলভাবে জিনিসগুলো তার করতে হবে এবং সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে থেকে তাকে করতে হবে। যেহেতু সংবিধান স্থগিত না, আগের আমলেও ছিল না, মানে ডক্টর ইউনূসের আমলেও ছিল না, এখনও স্থগিত না। এই পুরানা সংবিধানের ভিতর থেকে থাইকা এই সংবিধানের ভিতর থেকে বাইর হইতে হবে আমাদেরকে, মুজিববাদী হাসিনাবাদী কাঠামো থেকে বাইর হইতে হবে। কিন্তু সেটা সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে দিয়ে, কোনো অ্যানার্কিস্ট পদ্ধতিতে গাছতলায় বাসতলায় শপথ নেওয়া, এই সমস্ত বইফুর কথাবার্তা দিয়ে হবে না। তো ফলে এই কারণে এই আমলাতন্ত্রকে মোরালে ঠিক করার জন্য তা বিএনপিকে খুব কঠিন পথে হাঁটতে হচ্ছে। সেটা কি? আগে সর্বোচ্চ অথরিটিকে ঠিক করতে হচ্ছে। সর্বোচ্চ অথরিটি আগে 9টা বাজে অফিসে যাচ্ছে, সর্বোচ্চ অথরিটি আগে নিয়মকানুন মানতেছে, সর্বোচ্চ অথরিটি আগে অফিস টাইম ঠিক মতো করছে। করার মধ্য দিয়ে সে দেখানোর চেষ্টা করছে, আপনি আওয়ামী লীগ হন, জামাত হন, বিএনপি হন, যাই হন, আপনি রাষ্ট্রের কর্মচারী, রাষ্ট্রপক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এটা করার চেষ্টা করা হচ্ছে, যদিও পুরাটাই করার একটা সিন্ডিকেটের মধ্য দিয়ে আমরা ফাংশন করে সবাই জানি। এছাড়া তো আর বিএনপির সামনে আর কোনো অপশন নেই।
কারণ আপনি তো 18 মাসে এই জিনিসটা করেননি। তো ফলে এটা করার মধ্যে দিয়ে বিএনপি কতখানি পারবে সেই চ্যালেঞ্জ আছে। ভাই আমি পলিটিক্যালি তাকে সহযোগিতা করবে কিনা, আমলাতন্ত্র তাকে আবার নাকানি সোবানি খাওয়াবে কিনা, সেই রিস্ক আছে, এই রিস্ক নিতে হচ্ছে। কিন্তু এই রিস্কের মধ্যে বিএনপিকে এই 18 মাসের এই সুযোগটা আপনারা যদি কাজে লাগাইতেন তাহলে এটা অনেক সহজ হয়ে যেত বিএনপির জন্য, বা যারাই ক্ষমতায় আসতো বা আগামীতে যারা দেশ চালাবে তাদের জন্য। কিন্তু বিএনপি ক্যান নট ডু দিস থিংস বিকজ এটা লিবারাল ডেমোক্রেসি। আমি আবারও